তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো সায়নার দিকে। সায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। সায়না কিছুক্ষণ পর পর বাম চোখটা ধীরে ধীরে খুলল। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সেদিকে ঠোঁটের কাছে হাত রেখে হাসল বোধ হয়। সায়নার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখলো, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতে তাজদার সায়নার পাশে এসে বসলো। সায়না আর চোখে তাকে দেখলো। তাজদা তাকে ডাকলো না, শুধু বসে রইল। সায়না তার মুখটা দেখার চেষ্টা করলো। মায়া লাগলো, নিশ্চয়ই এখন কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। সায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুল। তাজদার তার দিকে তাকালো। সায়না বলো, কখন এসেছেন? তাজদার বলো, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে, যেটা ভেবেছে ঠিক সেটাই। সায়না আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেট থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না? তার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল। তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনেরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? সায়না ঠোঁটের কোণা হাসি রেখা টেনে বলো, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই সায়না বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে তো হাসি পেল সায়নার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকি? তিতলির নাস্তা নিয়ে এলো। ঘরে ঢুকে বলল, কপিটা নিয়ে আসি ভাইয়া। সায়না নাকে হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি টেনে রেখে চলে যাচ্ছিল, তখনই তাজদার জানতে চাইলো, সায়নাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। সায়না তার কপিটা নিয়ে এলো। টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে বলল। চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে। হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে। বুকের কাছে যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। ধীরে ধীরে ডাকলো, সায়না। সায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। সায়নার পেছনে এসে দাঁড়াতেই সায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হকচকে গেল। সায়না গায়ের ভার ছেড়ে দিল। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌচিফ। ডাক্তার তাজদারের ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার সর্বপ্রথম খুশির সংবাদটা তাজদারকে দিল। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্য খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। ডাক্তার চলে যেতে তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সায়নের মুখের দিকে চেয়ে রইল। সত্যিটা কাউকেও জানতে দেওয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেরিয়ে উঠছে, সেটা সায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে। বুঝতে দেওয়া যাবে না। সায়নাকে যে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা, তাকে কিছু একটা করতে হবে। সায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই করবে। সায়নার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। IELTS রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। সায়না গত 2-2.5 মাস ধরে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিংয়ে সে দুর্বল। বুঝতে পারলো বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে না। তাজদার সিদ্দিকও তাকে বলেছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে সায়না একা। তানসুকা রাতে আসবে। সায়নার সাথে টুকটাক কথা বলে তার প্রয়োজনে। তাজদার বাড়ি আসলে বলেছে ফোনে, কিন্তু এখন আসার নামগন্ধই নেই তার। সায়না রান্নাঘরে কাজ শেষ করে আরেকটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটা তাকে তাজদার সিদ্দিকী জুগিয়েছে। নইলে মনে হয় না সে কোনোদিনও তো সাহস দেখে IELTS দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগছে। এই জন্য ছেলেরা বলতেন ইংলিশে মজা। যে বুঝতে পেরেছে ওটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। সায়নাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে, সে তাই করেছিল।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলার ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে পেরেছি পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল, শায়না মমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস এগেন। বলে চোখ মুখে তাজদারের একটা ভাব এনে মোটা গলায় বলল, ইউ নো শায়না মমতাজ, ইংলিশ ইজ জাস্ট এ ওয়ে টু কমিউনিকেট, সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। বলা শেষে শায়না আয়নার দিকে তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যা ভ্যা। তাজদা দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ডকারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। শায়না মমতাজ কোনোদিন এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে আছে। অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ শায়নাকে দেখলো। শায়না ভোকাবুলি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তা আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে কোকড়াতে করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরে দেখলো, ওড়না কাঁধে ঝুলিয়ে দেখলো, গলা ঝুলিয়ে দেখলো, মাথায় ঘোমটা দিয়ে দেখলো, লাজুক লাজুক হাসলো, আবারও মুখ মোচড় দিয়ে বের করে দেখালো। কিছুক্ষণ পর আবার চোখে কাজল দিল, হাতে চুড়ি পরলো। চুড়িগুলো নাড়াচাড়া করতে হাতে পড়ার পর সামনে চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুঁজলো। তাজদারের কাছে সবটা অবিশ্বাস্য লাগছে। শায়না মমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। শায়নার সাথে সাথে ফুল সরিয়ে ফেললো, ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে। চুড়ি খুলতে খুলতে বলো, ভাবের অবস্থা এখন কেমন? তাজা তাকে পিট করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, তেমন ভালো না। শায়না একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর, মুখে ঘন ঘন পানি ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এইটুকু অপরাধ তাকে করতেই হতো। শায়না কফিটা রেখে বিছানার উপর থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট। ওই দিন চেক আপ করে এসেছিল। রিপোর্টে আজ নিয়ে এসেছে তাজদার। শায়না রিপোর্টটা বের করে দেখলো, হরমোনাল ইমব্যালেন্সেস, পলিসিস্টেড ওভারিজ সিনড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়ম এসবই লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছিল সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতে এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতেই। অনেকে তো বলেছিল কোনোদিন হবেই না, বেটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকে তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয়ে থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টা পায়ওনি। শায়না কখনো এইসব নিয়ে এতটা ভাবতো না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল তার। তাজদার সেদিকে কাছে এই বিষয়টা বিরক্তির হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে খেয়াল হতে সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাত থেকে রিপোর্টটা নিয়ে নিল, বলল, পড়ায় ফোকাস করা দরকার। শায়না চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, রিপোর্টে কী লেখা স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এইসব নিয়ে সে কী ভাবে, তার মতামত কী? কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলো, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্লিনিক্যাল কম্পেনিগুলো তো মিলে যাচ্ছে, তাই না? হুম। রিপোর্ট বলেছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারে, ওভারির সামান্য সিস্টিক ফলোপিয়ান টিউব ব্লক নয়, হালকা হাইপোরেজিম আছে, মানে গর্ভধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশন আছে। কোনো গুরুতর সমস্যা নেই। আমি এইসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। শায়না ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলেছে বলবি। সবাই সেটাই ভেবেছে। সম্ভাবনা কম বলেছে, একেবারে হবে না সেটা তো বলেনি। এইসব নিয়ে তো মাথা ব্যথার কী আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো। আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিনে গিয়ে চলে গেলে সমস্যা। শায়না চুপ করে রইল। প্রেগনেন্সির কিট আনতে বলেছিল সে। এখন জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলো, হ্যাঁ বলো।
তৌচিফ ওপাশ থেকে বলো, আরেকটা সিদ্দিকী সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে দুজনেই? হ্যাঁ আছে। তুমি কাল সকালে এসো। সায়নের রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করেছিল বড় আম্মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে। ফোন রাখার পর সায়নার দিকে তাকালো সে। বলল, ছেলে হয়েছে। সায়না আলতো করে হাসলো। ভাবি আর বাচ্চা সুস্থ আছে? হুম। তাজের কথা ধরন দেখে সায়না চুপচাপ রইল। তাজদার কপিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। সায়নার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্বস্তি লাগছে কেন? সে কপিটা শেষ করে দ্রুত বেরিয়ে গেল। সায়না সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণের পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না। নইলে বাইরে থেকে এসে সায়নার গালে আর অথবা কোমরে একটা চিমটে মাস্ট। সায়নার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকী অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরি হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। সায়না দরজাটা বন্ধ করে কেঁদে নিল। তার কান্নাগুলো চার দেওয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয় ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজে আশ্চর্য হলো পরে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাতলে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলেও যত্নবান তাজদার সিদ্দিকী আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদা ঘরে ঢুকে পড়ল, বলল, তাজ ছাদে চলো। সায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদা তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ। দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। সায়না এতে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদা তাকে আচমকা পাজা কোলে করে তুলে নিল। সায়না তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দ্য এক্সারসাইজ। সায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনি কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদা তার মুখের দিকে তাকালো না। অন্যদিন চোখের দিকে তাকে কথা বলে। সায়না না তাকালে সায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজেই অজান্তে তা প্রকাশ করে দেন। তাজদা এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় সায়না তার কোল থেকে নেমে গেল। চাইনিটি বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখলো। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। সায়না কেমন আনমনায় হয়ে দাঁড়িয়েছে চুপ করে। তাজদা তার পেছনে এসে দাঁড়ালো। সায়না কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ি আর কান আর গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই সায়না মমতাজকে চাই না। সায়না শাড়ি আঁকড়ে ধরল দুহাতে। তাজদা তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দুহাত ভরে দাঁড়িয়ে রইল। সায়না তার দিকে চেয়ে রইল। এই সায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারলো? 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে। বাড়িতে উৎসব উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। সায়েদা বেগম এসে সায়নার হাত ধরে বললেন, শানু ডাক্তার দেখাসনি? সায়না বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানাবুদ। তাতার অসম্ভব বিরক্ত। সায়না একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে সায়নাকে বলল, কি সমস্যা সায়না? পড়ার টেবিল ছেড়ে এসব কি? সায়না বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন ছাদে যে বললেন আমাকে চান না। তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কোনো কথাই বলবো না আমি। যাও জিগিরি করো যাও। সায়না যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো? কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে সায়নার হাত ধরে ফেলে বলল, দ্যাটস মিন্স আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টে ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। সায়না বেরোনোর সময় দেখলো তাজদার সেদিকে আয়নায় নিজেকে দেখছে। সায়না আলতো এসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মাঠটা কেমন গন্ধ ঠেকেছে তার। আইএলটিএস পরীক্ষার আগের দিনটা সায়নার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কথাটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজা তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে।
শায়না বোনের বাড়িতে দাওয়াত আছে তাদের। তাজদা যেতে পারবে না বলে দিয়েছে। সে শায়নাকে কোথাও যেতে দিতে চাইছে না। এটা নিয়ে শায়নাদের বাড়িতে বেশ গন্ডগোল লেগে গেছে। শায়না বড় বোন বলেছে, "আমাদের ছোট জামাইকে জীবনে আর দাওয়াত দেবো না আম্মা, দেখে নিও। কোনো যোগাযোগও রাখবো না। অত দেমাগালা মানুষের দরকার নেই আমাদের।" সাজেদা বেগম শায়নাকে সবটা বলল। শায়না অসুস্থ ছিল, তাই শান্তভাবে বলল, "তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলেছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসবো, দাওয়াত লাগবে না।" আপা খেপে গিয়ে বলল, "দরকার নেই আসার। তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুই আসিস না।" শায়নার আইএলটিএস স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকু যথেষ্ট ছিল স্পট ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। "এটা কোন স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখনই তো বদনাম নিয়ে আমি ঘুরবো, ঘুমাবো কী করে? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কী লাভ হলো?" না, চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বকবক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। শায়নার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। শায়না দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলো, "নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে।" তাজদার ঘাড় ঘুরিয়ে তাকালো। প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, "মিষ্টি?" আলতো হেসে বলল, "হুম, পাশ করেছি না।" সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। শায়না মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, "মিষ্টিমুখ তোমার করা জরুরি।" "কেন?" "কারণ খুশিটা তোমার বেশি।" শায়না একটু মন খারাপ করে বলল, "আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে এতটা ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক।" তাজদার আর কোনো কথা বলল না। শায়না বলল, "মিষ্টি খাবেন না?" মিষ্টি খেলো। শায়না জানতে চাইল, "মজা?" "মিষ্টি যেমন হয়।" শায়না মুখ মুছে দিয়ে চলে গেল। শায়নাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে। শায়নাকে যেতে বলেছে। শায়না তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, "মাঝে মাঝে তো আসতে পারিস রে মা।" শায়না কিছু বলল না। কেন যে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় শায়না বলল, "আমার ডিবের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাও নাই?" তিতলি খেতে খেতে বলল, "কই, তেমন গন্ধ লাগছে না।" শায়না বলল, "না লাগছে, তাহলে তুমি খাও সব।" নুডলসের ডিম দিয়েছিল শায়না বেগম। শায়না বলল, "নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছে আম্মা।" শাহিদা বেগম বলল, "তোর হয়েছেটা কি বল তো?" দাদিমা হেসে বলল, "কাজ সারছে মনে হয়।" বলে তিনি ঠোঁট টিপে হাসলেন। শায়নার একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, "আহা আম্মা, আপনি ওকে খোঁচাইন না।" শায়না মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, "আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। এগুলো কোনো সমস্যা না, বিদেশে ভালো চিকিৎসা আছে। তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না।" বড় দুলাভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলো, "শানু, পড়ালেখা তাহলে ছেড়ে দিচ্ছিস?" শায়না চুপ। তিতলি মনে মনে বলো, "আবার খোঁচা দিচ্ছে দেখো।" বড় আপা বলো, "ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস।" শায়না খেতে লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, "রাতে খেয়ে যাবি।" শায়না তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, "থাক গে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবে।" শাহিদা বেগম রান্না করেছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলেই উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। মায়ের পাশে বসে রান্না দেখলো, কথাবার্তা বলো। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, "তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলেছে?" শায়নার দুপাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটার সামনে থেকে সরিয়ে রাখলো। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মাঠ উঠতে শায়না সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখেই চিহ্নিত হলেন। শায়না রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখলো তাজদার উঠানে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশে। তানসুবা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে একপাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। শায়নাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে।
গিয়ে থ্রি পিসটা পাল্টে নিল, একটা কট সেট পরলো আরাম দেখে, চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। অমন সময় তাজদার ঘরে পা রাখলো, রকিং চেয়ারে বসলো আরাম করে। সানা প্রেসক্রিপশনগুলোর ছবি তুলছিল ফোনে, ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতেই দেখলো তার কাজ দেখে চুপচাপ। সে জানতে চাইল, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসার্নটা আমি। সায়না বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। সায়না ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গট গট পায়ে হেঁটে ঘর ছাড়লো। সায়না বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল, না। সায়না তার পিছু পিছু কিছু দূর এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়লো পা ধরে। তাজদার হন্তদন্ত পায়ে হেঁটে এলো, সামনে বসে বলল, কি হয়েছে দেখি। সায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। সায়না বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে দিয়ে আসুন। মানে? মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমি এভাবে পা ধরে বসে থাকবো? সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ। তুমি কোলে নিন। তাজা তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলো, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, আর যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও এর মূলক, হ্যাঁ তাই। বেয়াদব। আপনি বেয়াদবের বর, সেটাই কাল হয়েছে। আরও হোক। সানাকে বিছানায় বসিয়ে দিল সে। না বলো, একটা কথা স্পষ্ট করে বলে দেই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরও ভালো করে মেলে দিয়ে। সানা চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। সকালে ঝিমলির বাচ্চাটাকে কোলে নিয়ে সানা নিজের ঘরে নিয়ে এসেছে। কাকের কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। সায়না তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, ভালো সোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। সায়না হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন, কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। হুম। সায়নার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদুস্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। ভাবি আছেন। আছেন, কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুরবাড়ি চলে যাবে, এটা আর হবে না। ওই নোবার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। সায়না বলো, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি, বজ্জারটা বিয়ে করবে না মানে করবেই না, নিজের চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজার ঘরে ঢোকার সময় সায়নার কোলে বাবুকে দেখলো। সায়না তাকাতে চোখ সরিয়ে নিল। সায়না বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। একটু নিন। সায়না জোর করে তার হাতে বাচ্চাটাকে দিল। তারপর বলো, এটা কে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়ছ। সায়না বকবক করে যাচ্ছে বাচ্চার সাথে। তাজদা তার মুখের দিকে চেয়ে রইল, মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। সায়নার খাওয়া দাওয়ার বাছাবাছি গন্ধে সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা। কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা বিষয়গুলো রওশনা আর জোহরা বেগমে খেয়াল করেছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন, ওনারা তখন সেটা বলা বলি করছিলেন। রান্নাঘরে ঢুকতেই সবার কথা থেমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগম সামনে রাখলো সায়নার। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? সায়না উত্তর কিছু বলো না। রওশনার দিকে তাকিয়ে বলো, বড় আম্মুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড়বু আর মেজাবুকে দিয়ে আসি, যাও। সায়না চা নিয়ে গেল। তাজউদ্দিন সিদ্দিকীর সামনে চায়ের ট্রে রাখতেই উনি সায়নার দিকে তাকালেন, কথা থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, কাগজপত্র কখন আসছে? চলে আসবে শিগগিরই। তো ও তো আমাদের কিছু বলেনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সায়না বলো, আজ বাড়ি ফিরে জিজ্ঞেস করে নিয়েন। কিছু বলেনি, স্পষ্টভাবে কিছু বলেনি। তৈবুদ্দিন সিদ্দিকী বলেন, তুমি বলনি 3-4 বছর যেতে পারবে? রানা চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন। সবাই এক এক কথা বলছিল। রানা চুপ করে শুনল। তানচুবা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল,
ওর লাইফ ওর ডিসিশন, তোমরা কেন ওকে এটা সেটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ? আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই, কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি করে ওকে সরাবে? ও যেতে ইচ্ছে না করলে অনার্স কমপ্লিট করার ইচ্ছে থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? রোশনারা বলো, আচ্ছা এ কথা বাড়িয়ে লাভ নেই। সায়না, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনো সংসারের সব কাজ কাম জানো না, একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বীও নেই। তাসুদ্দিন সেদিকে বলল, হ্যাঁ ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স করছে ভালো করে, ওগুলো পরে কাজে লাগবে। সেনা চুপ থাকতে পারলো না, বলল, আমি এভাবে বললে আপনারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। সায়না জানে অশান্তি লাগতে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মরদ নেই কারো। রাতে তিতলি ঝালমুড়ি মাখছে তৌসিফ আর সায়নার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হুল্লোড়ে মেতে আছেন। তানচোপা আর তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়হান তার কথায় মনোযোগ দিয়ে শুনছে, তার বিজনেস স্টাডি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বোলে ঢালছে। সায়না সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে। মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখছে তিতলি। সায়না তার পাশে বসে রইল। তিতলি বলল, বুড়ো কাগজ নিয়ে আসো, কাগজ দেব সবাইকে। তৌসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলির দাঁত কেলিয়ে বলল, ইয়েস, আই এম ঝালমুড়ি সহ ঝালমুড়ি। কে নিবেন ঝালমুড়ি? ও ভাই ঝালমুড়ি। তানসুবা ধমকে উঠল, তিতলি স্টপ, কে শুরু করছে? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তানসুবা বলো, তুমি মুখ মোচড়ালে কেন? আবু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখছো? রায়হান বলল, তিতলি সরি। তিতলি জিব্বা রেখে বলো, সরি। তানসুবা আবারও খেপে গেল। তাসুদ্দিন সেদিকে বলেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো কিন্তু। তিতলি বিড়বিড়িয়ে বলো, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব প্রমিস। তৌসিফ আর সানা তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথা চাটি মেরে বলল, ও ভাই এই পাগল নিয়ে কই যাইতাম? তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না। মারলে কেন? বলে সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পেছনে ছুটল। তাসুদ্দিন সিদ্দিকি বলো, এরা কি শুরু করেছে? তৈফুদ্দিন সিদ্দিকি বলল, দুটোকে ঘর থেকে বের করে দাও। তৌসিফ তৌসিফ বলল, আরে আমি কি করেছি এসব? এখন সব দোষ আমার হয়ে গেল? রায়হান বলল, তুই বড় না? তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথা তুলে আছাড় দেবো একটা, হাতের কাছে পাই। তিতলি হাসতে লাগলো। রওশনা ধমক দিতেই তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। সায়নাকে দুটো দিল, বলো একটা তোমার জন্য। সায়না বলল, বর খাবে সব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? সায়না তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। সায়না দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল। বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। সায়না বলল, বন্ধুদের সাথে ঘুমাতে পারতেন না? তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। সায়না তার কপালের আঘাতের মতো কিছু একটা দেখলো। কপালে কি হয়েছে? কিছু না। সায়না আর কিছু বলল না। তাজদার ভেতর আসতে সবাই একসাথে জানতে চাইলো কপালে কি হয়েছে। তাজদার বলল, একটা অটোরিকশা চলে এসেছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে ওটার সাথে ধাক্কা লেগেছে। সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো মতে প্রশ্ন করলো না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন। হঠাৎ সায়না ঘুম ভেঙে গেল। সে দেখলো তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। সায়না উঠে বসলো, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? সায়না কৌতূহলী হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। সায়নার গা গুলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তার মহাবিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে সায়নাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামাতে এমন কোনো পদও খুঁজে পাচ্ছে না। সায়নার পেট বুক চিরে খিচে গেছে, গলা তেতেও পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, বললেন, ও মা, তোমার বউ এখনো ঘুমায়নি? তোমার পায়ে এ কী অবস্থা? বউ এখানে বমি করছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো, ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে, মেবি একটা সেলাই দরকার।
আনোয়ারা বেগম শায়নার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বলেন, যাও মালটা অথবা লেবু নিয়ে এসো। রওশনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরে দরজার সামনে এসেছেন দাঁড়িয়ে। শায়না মুখে পানি ঝাপটা দিল, কুলি করলো। আনোয়ারা বেগম তার চোখ মুখে তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বলেন, বুঝলে দাদুভাই, মনে হচ্ছে আমরা খুশি সংবাদ পেতে চলেছি। শায়না হক চকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি, কিন্তু আম্মা আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলো, আমি আপুকে বলে আসি। রওশনারা তাকে থামিয়ে দিলেন। এভাবে বলা ঠিক হবে না। শায়না সবাইকে ঘিরে কথাবার্তা বলছিল। শায়না এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথে তাজদার চোখ সরিয়ে নিল। সোজা দাঁড়িয়ে পড়লো, বলল, তিতলি তৌসিফকে ডাকো, বেরোবো। এইভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এভাবে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ঘর খালি হতেই শায়না তাজদারের দিকে আবারও তাকালো। তার দিকে তাকালো না। শায়না তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময় শায়নার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। শায়নার খটকা লাগছিল কেমন। ওইসব নিয়ে সাইদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলেছিলেন রওশনারা। বলেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি যদি কিছু বলতে পারো দেখো। আরেকটা ডাক্তার দেখানো উচিত ছিল। জেট দেখেছে সেই বলেছে তোমাদের বইয়ের অসুখ ধরেছে। রিপোর্ট তো অন্য কথা বলছে, বুঝতে পারছি না কিছু। সাইদা বেগম চালাকি করে বলেন, শানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কি না। রওশনা তিতলির সাথে কথা শায়নাকে পাঠালো ওই বাড়িতে। তাজা বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল, স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চললো। শেষের দিকে শায়না ঘরে ঢুকে নিয়ে সাবরিন বলল, এই কিটটা নিয়ে। শায়না কিটটা চেনে, অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা দিয়ে একবার চেক করে দিস তো। আম্মা বলতেছে তোর সব লক্ষণ নাকি অন্য কোথাও বলতেছে। আওয়াজ করিস না, কেউ না আর জানা মতো। দেখ পিরিয়ড মিস গেছে না। শায়না কপাল কুচকে চেয়ে রইল, আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, দিস তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না। শায়নার বুকটা ধরপড় করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুরবাড়িতে চলে এলো। রাতে তাজদার বাড়ি ফিরতে সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুচকে তাকালো তার দিকে। শায়নার চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢালো গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলো, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যে বলছি? না মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলেছে? শায়না মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল সেটা সত্যি হয়ে গেল। আম্মা বলছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। শায়না হালকা কেঁপে ওঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তাজদার গর্জে বলল, তুমি আবারও ওই বাড়িতে গিয়েছো? আমার বাড়িতে আমি যাব না? না যাবে না, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা শুনে ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা সে দেখি মুখে দেখে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখলো, কপালে ক্ষতটা দেখলো, তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভিজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্পোর্টস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বললো এটা আপনার বরের চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো যায়। আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার দেখান। আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন। আর আপনার হাজব্যান্ডকে কী করবেন সেটা আপনার ব্যাপার। শায়না সকাল সকালে ঘুম থেকে উঠে প্রেগনেন্টির টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। তার পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরানোর পর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছে সে। যে মানুষটা তাকে এত জঘন্য একটা মিথ্যে কথা বলতে পারে, তার বাচ্চা মা হতে পারবে না ভেবে সে খানিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভরা কান্নায় ভেঙে পড়ল সে।